বই হেনরি রাইডার হ্যাগার্ডের দ্য ওয়ে অব দ্য স্পিরিট। প্রারম্ভ। জুলাইয়ের এক সন্ধ্যা ডিনারে বসেছেন পোর্টল্যান্ড প্রেস নামের চমৎকার বাড়িটির মালকিন লর্ড আর লেডি ডেভান। লর্ডের বয়স 50-এর কোঠায়, ফ্যাকাশে চেহারায় ভাবের প্রকাশ হয় কদাচিৎ, তবে সুগঠিত গড়নে পরিচয় পাওয়া যায় প্রচণ্ড শক্তির। তীক্ষ্ণ অন্তর্ভেদী চাউনি, ধূসর ভুরুর নিচে ছোট ছোট চোখ জোড়ায়। বরাবরই অনমনীয় তিনি কথাবার্তায়, চেহারার তিক্ততা প্রায় স্পষ্ট ফুটে ওঠে কথায়, আর প্রায় সময়ই শ্রোতার মন বিষিয়ে দেয় বক্তব্যের তীক্ষ্ণতা। ধনী বাপের ঘরে জন্মে ক্রমে আরো ধনী ও ক্ষমতাবান হয়ে ওঠা দাম্ভিক মানুষটি তোয়াক্কাই করেন না কে কিভাবে নিচ্ছে কথাগুলো। তবে ক্ষমতার বৃত্ত দিয়ে দাম্পত্য কলহ এড়াতে পারেননি মানুষটি। তিক্ততা বাড়তে বাড়তে স্রেফ তীব্র ঘৃণা ছাড়া কিছুই এখন অবশিষ্ট নেই স্বামী স্ত্রীর সম্পর্কে। বংশের বাতি হিসেবে পুত্র সন্তান চেয়েছিলেন লর্ড। আকাঙ্ক্ষা ছিল তার বিপুল সম্পদের মালিকানা পাবে সন্তান। কিন্তু ঘৃণার বিষবাষ্পে দুজনের সম্পর্ক এতটাই তিক্ত যে এখনও নিঃসন্তান এই দম্পতি। অত্যন্ত সুন্দরী আকর্ষণীয় মহিলা লেডি ডেভান পরিপূর্ণ রমণীয় হয়ে উঠেছেন সদ্য। দুহাত ভরে সৌন্দর্য দিয়েছেন তাকে ঈশ্বর। মনটাও ভালো, তবে আফসোস যে মস্তিষ্কের ধূসর কোষগুলো ব্যবহারের ক্ষমতা ওর কমই। ফলস্বরূপ কেবলই প্রবৃত্তির দাসী তিনি। সামান্যতম দূরদর্শিতাও নেই অন্তরে। উপলব্ধি করতে পারেন না ভাগ্য বলতেও কিছু একটা রয়েছে, আর মানুষ সেই ভাগ্য নামের নাটাইয়ে বাঁধা ঘুরি। নাটাইয়ের টানে প্রতি মুহূর্তেই জীবনের গতি প্রকৃতি বদলে দিচ্ছেন ঈশ্বর। এমন অদূরদর্শী মানসিকতার কারণে লর্ড ডেভান যখন বিয়ের প্রস্তাব দেন তাকে, লোকটার ধন সম্পদ ছাড়া অন্য কিছুই চোখে পড়েনি লেডি ডেভানের। এক কথায় গ্রহণ করেন প্রস্তাবটা, প্রত্যাখ্যান করেন যার সঙ্গে প্রেম করেছিলেন সেই হতভাগ্যকে। হতাশায় পড়ে মদের সাগরে আকণ্ঠ ডুবে যায় লোকটি, প্রাণ ত্যাগ করে সুরার নেশায়। এজন্য পরে অবশ্য খুব আফসোস করেন লেডি ডেভান ওরফে ক্লারা। এদিকে লর্ডের ঘরে এলেও ভদ্রলোককে কখনো ভালোবাসতে পারেননি লেডি। এক্ষেত্রে অবশ্য পুরো দোষ মেয়েটির একার নয়। দুজনেই ওরা অত্যন্ত আত্মকেন্দ্রিক ও ইন্দ্রিয় পরায়ণ। ফলাফল অগ্রপশ্চাৎ বিবেচনা না করে নির্দ্বিধায় মাথা রাখার জন্য অবিলম্বে আরেকটা কাঁধ খুঁজে নিয়েছেন লেডি। আর সেই সৌভাগ্যবান হচ্ছে লর্ডের উত্তরাধিকারী ও ভাতিজা রুপার্ট উলারস। নিতান্তই অনভিজ্ঞ সরল মনের তরুণ এই উলারস। উষ্ণ ও হৃদয়টা মোহন রূপ আর মদির নেশার মতো ছলনা মাখা কথার টোপে ছেলেটাকে গাঁথতে মোটেও সময় লাগেনি লেডির। তবে এসব লীলা খেলার কাহিনী চাওর হতেও দেরি হয়নি। লর্ড তো আর অন্ধ নন। ফিরে আসি ডিনার টেবিলে। বড় একটা গ্লাসে ক্লারেট তুলে নিয়েছেন লর্ড, কিন্তু ঠোঁটে তোলার বদলে হাত থেকে পড়ে যেতে দিলেন গ্লাসটা। লাল ক্লারেটে ভেসে গেল সাদা টেবিল ক্লথ। সদ্য জবাই করা পশুর ক্ষত থেকে গল গল করে বেরিয়ে আসছে যেন উষ্ণ তাজা রক্ত। কল্পনাপ্রবান না হলেও যুবতীকে নাড়া দিয়ে গেল দৃশ্যটা। কেঁপে উঠলেন কেন যেন। বিপদাশঙ্কায় কুডাক ডেকে উঠল মন। চকিতে মনে পড়ে গেল এক গানের কলি।
ফুরায়েছে বেলা, মদিরা হয়েছে শেষ, বন্ধ হয়েছে পাপের খাতা, শান্তি অনিঃশেষ। ওর সাবেক প্রেমিকের খুব পছন্দের গান ছিল এটি। তবে চিঠিটা অস্বস্তিতে ফেলে দিয়েছে লেডিকে। উঠে দাঁড়ালেন তিনি। নিজের ঘরে যাচ্ছেন, বললেন লর্ডকে। উঠে দাঁড়ালেন লর্ডও, বললেন তিনিও আসছেন। বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালেন লেডি। কারণ গত কয়েক বছরে নিজের ঘরে পর্যন্ত পদধূলি দেননি লর্ড। আলো দেয়া হয়নি ঘরে। লেডি আর লর্ড ঢুকতেই মেঘের আড়ালে চলে গেল চাঁদটা। আর ঠিক সেই মুহূর্তে মুখ খুললেন লর্ড। লেডিকে চমকে দিয়ে বললেন, ওর গোপন সম্পর্কের কথা অজানা নয় তার। কথাগুলো বলার সময় মানুষটির রুক্ষ কণ্ঠে ফুটে উঠল তীব্র ঘৃণা। ঘৃণার সে তীব্রতা অনুভব করে জানতে চাইলেন লেডি, এখন কি খুন করবে আমাকে? না, তালাক দেব শুধু। নিষ্কৃতি চাই তোমার কাছ থেকে, বিয়ে করব আবার। সে ঘরের সন্তান হবে আমার প্রকৃত ওয়ারিশ। এবং নিশ্চিত করব তোমার তরুণ বন্ধু মানে আমার কুলাঙ্গার ভাতিজা যেন কখনোই আমার সম্পদ বা লর্ডশিপ না পায়। আমাকে তালাক দেবে তুমি? আমাকে? অবশ্যই। প্রয়োজনে তোমার কুলটা পরিচয়ের ভুরি ভুরি প্রমাণও হাজির করতে পারবো আমি। বেচারা উলারস, খারাপই লাগছে ওর জন্য। তোমার মতো একটা মেয়েকে বিয়ে করতে হবে ওর। আজীবন নাচতে হবে তোমার কথায়। সামান্য প্রতিবাদটুকু করতে পারবে না কোনো কিছুর। আমাকে বিয়ে করতে হবে না ওর। ফুঁসে উঠলেন লেডি। খুব ভালোবাসি ছেলেটাকে, ওর কোনো ক্ষতি হতে দেব না আমি। নিতান্তই তোমার ব্যাপার সেটা। যেভাবে ইচ্ছে বনিবনা করে নিতে পারো ওর সঙ্গে। চাইলে এমনকি তোমার রেভারেন্ড বাবার বাড়ি ফিরে মনোযোগীও হতে পারো ধর্মকর্মে। এমনভাবে হাত নেড়ে কথাটা বললেন লর্ড যেন কিছুতেই কিছু এসে যায় না তার। চেয়ারের ব্যাক রেস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন লেডি। মুহূর্ত খানেক নীরব থেকে শান্ত করলেন নিজেকে। প্রথমেই আমার পদস্থলন ধরে ফেলেছিলে, তাই না? সেজন্যই বিদেশ যেতে দিয়েছিলে উলারসর সঙ্গে। বুঝতে পারছি এখন, ষড়যন্ত্র ছিল সেটা। আমার অসুখী জীবনটাকে দুঃসহ করে তুলেছ আরও। কিন্তু আমার কিছু হয়ে গেলেও কি কুচ্ছা রটাবে তুমি? নিজের জন্য নয়, বুড়ো বাপটা, বোন আর তাদের সন্তানদের ব্যাপারে যেন কথা না ওঠে, সেজন্যই করছি প্রশ্নটা। না, কুচ্ছা রটাবে না কোনো। বোকা ছাড়া কেউই নিজের পরিবারের নামে দুর্নাম ছড়ায় না। খানিক পিছিয়ে দাঁড়ালেন লেডি। ধন্যবাদ, বললেন নিচু কণ্ঠে। আর কিছু বলার বা জানার নেই আমার। যেতে পারো এবার। বুঝতে পারছি ক্লান্ত তুমি, বললেন লর্ড শীতল কণ্ঠে। অবশ্য এসব শোনার পর সেটাই হতে বাধ্য। ঘুম দরকার তোমার। তুমি তো আবার ঘুমাতে পছন্দ করো কোলোরাল খেয়ে। আজও খেতে পারো, তবে বেশি খেও না যেন। হ্যাঁ, তাই করব, গম্ভীর কণ্ঠে বললেন ক্লেরা। না, বেশি খাবো না। নীরবতা নেমে এলো ঘরে। ঠিক তখনই মেঘের আড়াল থেকে নাটকীয়ভাবে বেরিয়ে এলো চাঁদটা। চাঁদের আলোয় পরস্পরের মুখ দেখতে পেলেন ওরা। দুঃখে ভারাক্রান্ত লেডির চেহারা। ইতোমধ্যেই চোখে মুখে ফুটে উঠেছে মৃত্যুর ছায়া। লর্ডের অভিবাক ব্যক্তিতে ভয়ের ছাপ থাকলেও করুণা নেই লেডির জন্য। বলতে কি, করুণা দেখানোর মতো লোকই নন তিনি। মুহূর্ত খানেকের নীরবতার পর বললেন, বিদায়। ডেভানে, লর্ডের বাড়ি যাচ্ছি আমি, তবে সকালেই ফিরে আসব। এসে উকিলের সঙ্গে বসে চূড়ান্ত করব তালাকের আইনানুগ ব্যাপারগুলো। ফ্যাকাশে সাদা হাত তুলে স্বামীকে দরজা দেখালেন লেডি। তারপর আঙুল তুললেন জানালার দিকে। আকাশ পানে হাত তুলে গম্ভীর কিন্তু নিচু কণ্ঠে বললেন, আজ আমি যাই হয়েছি তোমার কারণে জর্জ। তুমি আমাকে এমন বানিয়েছ। বিয়ে করেছে ঠিকই,
বিয়ে করেছ ঠিকই, কিন্তু খায়েশ মিটে যাওয়ার পর পুরানো হয়ে যাওয়া পুতুলের মতো সেফ অগ্রাহ্য করেছ আমায়। খুব ভালো করেই জানো তুমি আমার চেয়ে সহস্র গুণ খারাপ তোমার চরিত্র। উপরওয়ালা একজন আছেন, জর্জ, বিচার তিনিই করবেন। তবে মনে রেখো, আজ যেমন আমাকে করুণা করলে না, তুমিও একদিন করুণা পাবে না কোনো। ভেবো না যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বললাম কথাগুলো। না, অন্য কোনো শক্তি এগুলো বলিয়ে নিয়েছে আমার মুখ দিয়ে। এক পরদিন সকাল, পোর্টল্যান্ড প্লেসের দরজায় এসে দাঁড়িয়েছে রুপার্ট উলারস। প্যাচ ঘোষহীন সরল মনের মানুষ রুপার্ট। ধূসর চোখ দুটো সে কথাই বলছে। লম্বা বাহু আর চওড়া কাঁধ জোড়া খেলোয়াড় সুলভ একটা অবয়ব এনে দিয়েছে ওকে। তবে ধীরস্থির চলাফেরা দেখলে বোঝা যায় ছটফটে মানুষ নয় ও। বয়সে তরুণ হলেও এরই মধ্যে বুঝে গেছে প্রতারণা করে অর্জিত রুজি তৎক্ষণাৎ ভালো লাগে বটে, তবে আজ হোক বা কাল চরম মূল্য চোকাতেই হয় এর জন্য। বাবা মায়ের একমাত্র সন্তান রুপার্ট। লর্ড ডেভানের খুব কাছের আত্মীয় রুপার্টের বাবা। নিঃসন্তান হওয়ায় একমাত্র উত্তরাধিকারী ও লর্ডের। ব্যাপারটা বেশ আশান্বিত করে তুলেছিল রুপার্টের মাকে। কিন্তু লর্ড যখন বিয়ে করে ঘরে আনেন ক্লেরাকে, ভেস্তে যায় ভদ্রমহিলার স্বপ্ন। তাকে আরও হতাশায় ফেলে সিদ্ধান্ত নিয়েছে রুপার্ট মিলিটারিতে নাম লেখাবে ও। যা হোক, লেডি ডেভানের ডাক পেয়ে এসেছে ও এখানে। জানে লেডির জন্মদিন আজ, উপহার নিয়ে এসেছে সেজন্য। তিল তিল করে পয়সা জমিয়ে কিনেছে ওটা রুপার্ট। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে বিভ্রান্ত লাগছে ওর। কি যেন ঠিক মিলছে না। টোকা দেয়ার কিছুক্ষণ পর দরজা খুলে দিল খানসামা। লোকটার মুখের দিকে তাকিয়ে অবাক হলো রুপার্ট। বাটলারের চোখে বিষণ্ণতা। স্পষ্ট বোঝা যাচ্ছে খানিক আগেও কাঁদছিল সে। আরও বিভ্রান্ত রুপার্ট জানতে চাইল, লেডি আছেন ভেতরে? আছেন তো বটেই, কিন্তু আর কখনো বাইরে আসবেন না তিনি। খাবি খেতে খেতে রুপার্টকে প্রশ্ন করল খানসামা, কেন কিছু শোনেননি স্যার? কি শুনবো? থমকে গেছে রুপার্ট। খামচে ধরেছে দরজার চৌখাট। মৃত্যু স্যার, অঘটন। ওরা তো বলছে অতিরিক্ত ক্লোরাল সেবনের ফলেই মারা গেছেন আমাদের লেডি। ঘণ্টাখানেক আগে লাশটা আবিষ্কার করেছেন লর্ড। মাত্রই বেরিয়ে গেলেন ডাক্তার। ওদিকে প্রাসাদোপম বাড়ির উপরতলার একটা কামরায় একা দাঁড়িয়ে লর্ড আনমনে ভাবছেন স্ত্রীর মৃত্যুর কথা। ভাবতে ভাবতেই উঠে দাঁড়ালেন মানুষটি। কিছু কাগজ পুড়িয়ে ফেলেছেন। সামান্য ছাই পড়ে রয়েছে মেঝেতে। একটা বিরাশ দিয়ে তুলে ফেললেন ওগুলো। মনে মনে বলছেন, ভাবতেই পারিনি এমন ভয়ানক কাজ করে বসবে মেয়েটা। তবে সবসময়ই সাহসী মেয়ে ছিল ক্লেরা। আর সত্যি বলতে, আসলেও ওর চেয়ে অনেক খারাপ মানুষ আমি। যাই হোক, ওর হাত থেকে নিষ্কৃতি পেয়েছি, সেটাই বড় ব্যাপার। 2 ওই দিন দুপুরে রিজেন্ট পার্কে মায়ের কাছে ফিরে গেল রুপার্ট। এসে দেখে ওর নামে চিঠি এসেছে একটা। গত রাতে পোস্ট করা হয়েছে চিঠিটা। নাম ঠিকানা বা স্বাক্ষর নেই প্রেরকের, তবে হাতের লেখাই বলে দিচ্ছে চিঠিটা পাঠিয়েছেন ক্লেরা। লাঞ্চের নেমন্তন্ন রয়েছে ওতে সাদামাটা ভাষায়, কিন্তু আজ সকালের পর এর অর্থ কী হতে পারে ধরতে দেরি হলো না রুপার্টের। প্রকাশ পেয়ে গেছে ওদের সম্পর্কের কথা। এটা বুঝতেও বাকি রইল না যে অবৈধ এই সম্পর্কই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে লেডিকে। মরমে মরে গেল রুপার্ট। অসুস্থ হয়ে পড়ল ভীষণ।
এতটাই যে শয্যাশায়ী থাকতে হলো দীর্ঘদিন। ধরেই নিল মারা যাচ্ছে ও, কিন্তু জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলো ওকে শক্তপোক্ত শরীর আর তারুণ্যের উদ্যম। তবে মানসিক যে ধাক্কাটা খেয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে সময় লাগলো অনেক। মোটামুটি যখন সুস্থ হয়ে উঠল, সম্পর্কের বিষয়টি মায়ের কাছে খুলে বলল রুপার্ট। মানসিকভাবে খুবই শক্ত মানুষ মিসেস উলারস, ভালোভাবেই ওয়াকিবহাল দুনিয়ার হালচাল সম্বন্ধে। ঈশ্বরে বিশ্বাসী এবং ধৈর্য ধরতে জানেন। লেডি ডেভানের সঙ্গে ছেলের সম্পর্কের কথা শুনে যখন মনে হচ্ছিল বাবা চাচার মতো রুপার্টকেও বুঝি গ্রাস করছে উলারস বংশের রক্তে মিশে থাকা চরিত্রহীনতার থাবা, তখনও নীরবে শুনে গেছেন পুত্রের কথা। মুখ খুললেন রুপার্টের বক্তব্য শেষ হওয়ার পর। যা বললেন তাতে রীতিমতো ধাক্কা খেল ছেলেটি। জানল উলারস পরিবারের রক্ত, মেধাবী হলেও কতটা নৈতিকতা বর্জিত, জ্ঞানী হলেও কতটা নিষ্ফলা ওরা। আত্ম আত্মম্ভীর আত্মম্ভরিতা আর স্বেচ্ছাচারিতায় অভ্যস্ত হয়ে ভুলে গেছে মানবতা আর ক্ষোধাভীরুতা। চোখে আঙুল দিয়ে ছেলেকে দেখিয়ে দিলেন মহিলা কি মারাত্মক অন্যায় করছিল রুপার্ট, কি ভয়াবহ বিপদ থেকে ফিরিয়ে এনেছে ওকে ঈশ্বর। আরও বললেন পরিপূর্ণ স্বাবলম্বী এখন ছেলে, কিন্তু জীবনের কঠিন একটা বাঁকে এসে পৌঁছেছে ও। খুব সতর্কতার সঙ্গে সামনের পথ বাঁচতে হবে এখন। দুটো পথ খোলা রয়েছে রুপার্টের সামনে। চিরাচরিত উলারস জীবন রীতিতে অভ্যস্ত হয়ে বিলাসিতা ও পাপাচারের রাস্তায় চলা, কিন্তু এর অনিবার্য পরিণতি হবে দুনিয়া ও আখিরাতে নিশ্চিত ধ্বংস। আপাতত কঠিন হচ্ছে দ্বিতীয় পথটি। তাতে বর্তমান জীবনটা নিঃসন্দেহে বেশ কঠিন হয়ে উঠলেও মৃত্যু যখন আসবে পেছন ফিরে আফসোস করতে হবে না তখন। আশা করা যায় পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চললে পরিণতিতে থাকবে ঈশ্বরের কৃপা আর অনন্ত সুখের জীবন। কম কথা বলা মানুষ মিসেস উলারস। তা সত্ত্বেও নিজের জীবনের কথাও স্মরণে রাখতে বললেন রুপার্টকে। এই পরিবারের অংশ হওয়ায় কম ভুগতে হয়নি তাকেও, কিন্তু তাই বলে এমন কিছু কখনো করেননি যার জন্য আফসোস করতে হয়েছে। অনেকেই রয়েছে সম্পদ, সম্মান ইত্যাদি অনেক কিছু পেয়েছে, কিন্তু ভালো কাজের কথা বললে হয়তো বলতে পারবে না একটাও। বাছা, বললেন মহিলা, আরেকটা আদেশও দাঁড় করাও তোমার সামনে। পঙ্কিলতার মোহময় পথকে না বলতে পারার আদর্শ। অগ্রাহ্য করো রক্তমাংসের শরীরের চাহিদাকে। আত্মার পথে চলো, আলোর পথে। যতই কঠিন হোক মাথা নুয়ে না বংশের লোকদের মজ্জায় মিশে থাকা পাপের তীব্র প্রলোভনের সামনে। সত্যি যদি প্রতিজ্ঞায় অটল থাকতে চাও, এসব প্রলোভন এড়িয়ে যাওয়াটা আসলেই খুব কঠিন কিছু নয়। মরতে হবে আমাদের সবাইকেই। সেজন্য এমন কাজ করো, জীবনের সমস্ত ভুলভ্রান্তি, অন্যায় আর পাপের ক্ষমা নিয়ে যেন মরতে পারো। নয়তো মৃত্যুর সময় সমস্ত পাপ তুলে ধরা হবে তোমার চোখের সামনে। সেই যন্ত্রণা সহ্য করার মতো নয়। ক্ষমা পাওয়ার জন্য বাছা, যন্ত্রণা কামাই করার জন্য নয়। কথাগুলো গভীরভাবে গেঁথে গেল রুপার্টের মনে। উর্বর মাটিতে রোপিত বীজ যেমন হুহু করে শিকড় ছড়াতে থাকে, তেমনি করে মায়ের বক্তব্য শিকড় গাড়ল তার মধ্যে। তাই করব আমি, মা, প্রতিজ্ঞা করল ও। যতই কষ্ট হোক, যতই প্রলোভন আসুক, আত্মার শুদ্ধির পথেই চলব আমি, শপথ নিলাম। 3 নাটকের পর্দা উঠল আবার মিশর আর সুদানের
সীমান্তের সীমান্তে নীল নদের পারে আবু সিম্বেল মন্দিরের। মিশরের দক্ষিণাংশে অবস্থিত দুটি বিশাল পাথর নির্মিত মন্দির নিয়ে গঠিত পুরাতাত্ত্বিক স্থাপনা। আসওয়ানের 290 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে লেক নাসেরের তীরে অবস্থিত। স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেছে ইউনেস্কো। সামনে ততদিনে পেরিয়ে গেছে 11টি বছর। মন্দিরের প্রবেশমুখে দাঁড়িয়ে নিরেট পাথর খুদে বানানো প্রায় 17 ফুট উঁচু 4টি বিরাটাকার মিশরীয় রাজমূর্তি 3500 বছরেরও বেশি সময় ধরে নির্নিমেষ দৃষ্টিতে প্রতিদিন স্বাগত জানাচ্ছে পূব দিগন্তে জেগে ওঠা সূর্যকে। তাকিয়ে রয়েছে নীলনদ আর বিশাল বিস্তৃত মরুভূমির দিকে। 1889 সালের সেপ্টেম্বরের এক বিকেল। মন্দিরের প্রবেশ মুখে বিশাল মূর্তির কাছে বসে রয়েছে ইউনিফর্ম পরিহিত ব্রিটিশ আর্মির বিশালদেহী এক অফিসার। মূর্তির অভিব্যক্তির মতোই গম্ভীর হয়ে আছে চেহারা, কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। এই মানুষটি প্রায় 1 যুগ আগে সততা ও আত্মার পথে চলার অঙ্গীকার করা রুপার্ট উলারস। এত বছরের পরিশ্রম, সংগ্রাম আর সংযমের স্পষ্ট ছাপ পড়েছে তার মধ্যে। আর্মিতে ঢোকার ইচ্ছে ছিল ওর, করেছ তাই। সেনাবাহিনীতে যোগ দিয়ে যেতে হলো ওকে ভারতে। দুটো সম্মুখ সমরে ভালো কাজ দেখানোর পর স্বভাবতই কর্তৃপক্ষের নজর পড়ে রুপার্টের দিকে। কাজ ছাড়া অন্য কোনো দিকে কখনোই তেমন একটা মনোযোগ ছিল না ওর। ফলে অবসরে গড়ে ওঠে বই পড়ার অভ্যাস। এক বন্ধু তখন পরামর্শ দিয়েছিল আরবি শেখাটা কাজে দিতে পারে আখেরে, কারণ ভাষাটা সম্বন্ধে খুবই কম জানাশোনা ইংরেজ অফিসারদের। কাজেই সেদিকে নজর দিল রুপার্ট। এই জ্ঞান অর্জনের ব্যাপারটাও নজরে আসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সময় সময় পারস্য উপসাগরে কূটনৈতিক মিশনে পাঠানো হয় তাকে। এসব মিশনের কোনোটিতেই ব্যর্থ হয়নি রুপার্ট। তবে ওর কৃতিত্বের কথা জনসমক্ষে প্রকাশও করা হয়নি কখনো। একবার তো ওর কূটনৈতিক তৎপরতার কারণে বড় ধরনের নৌযুদ্ধ এড়ানো সম্ভব হয়। এত সব সাফল্যের পুরস্কার হিসেবে বয়সের অনেক আগেই সিবি কমান্ডার অব দ্য বাথ পদে পদোন্নতি দেওয়া হয় ওকে। কিন্তু আপদমস্তক সৈনিক রুপার্ট উলারস সেজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে কাজ করতে চায় মিশরে। আরবি জানা বলে খুব দ্রুত আমলে নেওয়া হলো ওর অনুরোধ। মিশরে এসে এলো তিব্ব আর তামামির যুদ্ধে অংশ নেয় মিশরে এসে এল তিব আর তামামির যুদ্ধে অংশ নেয় রুপার্ট। আহত হয় যুদ্ধে। পরবর্তীতে লড়াইয়ে যোগ দেওয়ার জন্য ডঙ্গলা থেকে স্যার হারবার্ট স্টুয়ার্টের সঙ্গে রওনা হয় আবু কিলির উদ্দেশ্যে। ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় ওকে কায়রোতে। এরপর পদোন্নতি দিয়ে বানানো হয় ইজিপশিয়ান আর্মির লেফটেন্যান্ট কর্নেল। আপার নাইলে জেনারেল গ্রিনফেলের সঙ্গে টস্কির যুদ্ধে অংশ নেয় রুপার্ট। তারপর বন্দি, অবমুক্তি ও আরব সর্দারদের সঙ্গে আলোচনা করার দায়িত্ব দিয়ে পাঠানো হয় ওকে আবু সিম্বেলের কাছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। ডুবন্ত সূর্যের লালচে আলোয় রক্তিম হয়ে উঠেছে চারপাশ। আদি গন্ত বিস্তৃত মরুভূমি পিরামিডের আকার নিয়ে উন্নত মস্তকে দাঁড়িয়ে থাকা একাকী পাহাড়গুলো কিংবা বন্য বিধত নীল নদ সবই যেন সন্ধ্যার আবির রঙে রাঙিয়েছে নিজেদের। যে কারো মনকে নাড়িয়ে দিয়ে যাবে নীরব প্রকৃতির অপরূপ এই সৌন্দর্য। সন্ধ্যার এই আলোর আরেকটা ব্যাপার রয়েছে, সেটাই অতি
আর ভবিষ্যতের ভাবনা। সন্ধ্যার এই আলোর আরেকটা ব্যাপার রয়েছে, সেটাই অতীত আর ভবিষ্যতের ভাবনা এনে দিয়েছে রুপার্টের মনে। অস্তগামী সূর্যটা মনে করিয়ে দিচ্ছে পৃথিবী আর বিশ্ব চরাচরের তুলনায় কতটা গুরুত্বহীন ওর অস্তিত্ব। ওর আগে আরও কত লোকই না ভেবেছে এই ভাবনা, তারপরও সামনে এগিয়ে গেছে তারা। কেউ কেউ হয়তো সফল হয়েছে, বাকিরা নাম লিখিয়েছে ব্যর্থদের খাতায়। কিন্তু জীবনাবসানের সঙ্গে সঙ্গে সাফল্য ব্যর্থতা দুইই হারিয়ে গেছে মৃত্যু নামের অন্ধকার পর্দার আড়ালে। সেজন্য প্রায়ই মনে হয় রুপার্টের জীবনটা আসলে কি। অবশ্য আরেকটা চিন্তা হানা দেয় মগজে, না এতটা অর্থহীন নয় মানব জীবন। ক্ষুদ্র একটা পিঁপড়ের দিকে তাকালেও দেখা যায় রাত দিন অবিরাম খেটে চলেছে প্রাণীটা। সে তুলনায় মানুষের জীবন তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এ জীবনে প্রশ্ন যেমন রয়েছে, রয়েছে উত্তরও। দুঃখ যেমন রয়েছে তেমনি রয়েছে সুখের ছোঁয়াও। তেমনি পাপের প্রলোভনের পাশাপাশি রয়েছে পুণ্যের সুযোগ। কাজেই হতাশ হওয়ার কিচ্ছু নেই। একাকী বসে এমন আকাশ পাতাল ভাবছে রুপার্ট। উঠে দাঁড়ালো এক সময়, একটা দীর্ঘশ্বাস ফেলে তাকালো পাশের একটা কবরের দিকে। ওখানে শায়িত মানুষটি ছিল ওর সহযোদ্ধা, কিন্তু এখন তার অস্থিমজ্জাও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। গা ঝাড়া দিয়ে ভাবল, সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার আগে খানিক খেলানো যাক হাত পা। পাহাড়ের চূড়ায় উঠলে ব্যায়াম হবে খানিকটা, সূর্যাস্তের দৃশ্যটাও দেখা যাবে ভালো করে। কাজেই শেয়ালের তৈরি একটা পথ খুঁজে বের করলো ও বিনা দ্বিধায় ওটা ধরেই উঠে গেল উপরে। খুব ভালো করেই জানে চতুর প্রাণী এই শিয়াল, সবচেয়ে সহজ পথটাই বেছে নেয় ওরা। মরুভূমিতে বরাবরই অতি দ্রুত দিগন্তের পেছনে চলে যায় সূর্যটা। আজও তার ব্যতিক্রম হলো না। তবে ডুবে যাওয়ার আগে মনে হলো রুপার্টের দিগন্তে দৃশ্যমান দুটো পাহাড়ের উপর মুহূর্ত খানেকের জন্য স্থির হয়ে রইল জলজলে কমলা আলোর গোলকটা। একই সময়ে মনে পড়ল এক আরবের বলা কিংবদন্তির কথা। সামনের ওই মরুর গহীনে এক মন্দির রয়েছে বলেছিল লোকটা, আবু সিম্বেলের চেয়েও বড় আর জাঁকজমকপূর্ণ। কিন্তু এখন আর যায় না কেউ সেখানে। ওই এলাকার বাসিন্দারা প্রভু মানে না আল্লাহকে স্বীকার করে, না তার রাসূলকেও। জোর দিয়েই বলেছিল আরবটি স্রেফ গল্প নয়, সত্যিই রয়েছে মন্দিরটা। গল্পের কথা ভুলে এগোতে থাকলো রুপার্ট। সামনেই একটা কবরস্থান, এখানে শায়িত সাহসী এক আরব দরবেশ। টস্কির যুদ্ধে আরেকটু হলেই সে শেষ করে দিয়েছিল রুপার্টের ভবলীলা। বিরাট এক বর্ষা হাতে হুঙ্কার ছেড়ে লড়াইয়ের ময়দানে ওর দিকে ছুটে আসতে থাকে দরবেশ। সৌভাগ্যবশত রিভলভারটা হাতেই ছিল রুপার্টের। বর্ষাটা ছুড়ে দেওয়ার আগে গুলি করতে পারে লোকটিকে। আহত হয় বর্ষাধারী, হারিয়ে যায় লড়াইয়ের ডামাডোলে। পরে পশ্চাদপসরণের সময় ব্রিটিশদের হাতে ধরা পড়া আরেক আরব জানায় মারা গেছে লোকটি। তাকে কবর দিতে সহায়তা করেছে বন্দি আরব। কবরে শায়িত মানুষটিকে সম্মান জানিয়ে নিজের পথে এগোতে থাকলো রুপার্ট। তখনই খেয়াল করলো বেদ ঘুটে একটা ছায়া পড়েছে মাটিতে। ছায়াটা উটের। দ্রুত গতিতে এগিয়ে আসছে সওয়ারি সহ উটটি। কিন্তু চওড়া প্যাটযুক্ত খুরের কারণে বালুতে ওটার পদঘাতের আওয়াজ হচ্ছে সামান্যই। সেজন্যই খুব কাছে চলে আসা সত্ত্বেও কোনো শব্দ পায়নি রুপার্ট। তিনটি বর্শা দেখা যাচ্ছে আরোহী লোকটির হাতে।
একটা বড় আর বাকি দুটো ছোট। অ্যাম্বুশ হতে পারে ভেবে রিভলভার হাতে লাফিয়ে পাথরের আড়ালে চলে গেল রুপার্ট। উষ্ঠারোহী লোকটি কাছাকাছি এসে জানালো শত্রু নয় সে। আগে হাতের বর্শাগুলো ফেলো, জবাবে বলল রুপার্ট। তারপর নেমে দাঁড়াও মাটিতে। তা তো করলই। উপরন্ত উট্রোহী সৌজন্যের সঙ্গে বাউ করল রুপার্টকে। কে তুমি? প্রশ্ন করল রুপার্ট। নাম বলো। কি কাজে এসেছো এখানে? বে, মিশরীয় সম্বন্ধে। ইব্রাহিম নাম আমার। মিষ্টি পানির কুয়ো এলাকার শেখ। সহকারীদের নিয়ে গিয়েছিলাম আপনার ক্যাম্পে। ওখান থেকে বলা হয়েছে সহকারীদের নিয়ে গিয়েছিলাম আপনার ক্যাম্পে। ওখান থেকে বলা হয়েছে এদিকের পাহাড়ের কাছে এসেছেন আপনি। তাই এসেছি নির্ভীতে আপনার সঙ্গে কথা বলতে। অবশ্য যদি আপনার অনুমতি হয়। লোকটার দিকে ভালো করে তাকালো রুপার্ট। চোখের রং কালো, বয়স 40-এর কোঠায়, বর্ষির মতো বাঁকা নাক, থুতনির সূচালো দাড়িতে পাক ধরতে শুরু করেছে। সুদর্শন হলেও কুটিলতা খেলা করছে চেহারায়। এইবার চিনতে পেরেছি, বলল ও। মিশর সরকারের সঙ্গে বেইমানি করেছ তুমি। নানান সুযোগ সুবিধা নিয়েছ আমাদের কাছ থেকে, কিন্তু সময় মতো পাল্টে ফেলেছ ভোল। তোমার কারণেই খলিফার জেনারেল ওয়াদ আন নেগুমের অনেক লোককে ধরতে পারিনি আমরা। আমার সামনে আসার সাহস কি করে হলো তোমার, বেঈমান? গল্পটা পুরোপুরি সত্য নয় বে। অভিশাপ পড়ুক আবদুল্লাহর উপর। সেদিন ওর সৈন্যদের সাহায্য না করলে মেরে ফেলতো আমাকে ওর লোকেরা। ঘৃণা ভরে থুতু ফেলল ইব্রাহিম মাটিতে। ভিন্ন কারণে এসেছি আজ আপনার কাছে বিচার চাইতে। কারণ আপনি এখানকার সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি। বেশ, খুলে বলো। সাধ্যে কুলালে অবশ্যই বিচার পাবে তুমি। উষ্ঠারোহী ব্রিটিশ ট্রুপ হামলে পড়েছিল আমার উপর। আমার সমস্ত ভেড়া আর দুই একটা বাদে বাকি সব উট ছিনিয়ে নিয়েছে ওরা। জন্তুগুলোকে বাঁচাতে চেষ্টা করেছি বলে মেরে ফেলেছে আমার 3 জন লোককে। এমনকি ঘরের মহিলাদেরও অসম্মান করেছে ওরা, লাঞ্ছিত করেছে। আল্লাহর দোহাই বে, আপনার সৈন্যদের হুকুম দিন আমার সম্পদ ফেরত দিতে, নয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার হয়ে আর্জি জানান প্রতিবিধান চেয়ে। 2 জবানের লোক নই আমি। খেদিবের অনুগত বান্দা আমি, আর কারো নয়। কিন্তু শেখ, তোমার হাতে লেখা চিঠি দেখেছি আমি। তাতে তুমি লিখেছ খলিফা আবদুল্লাহ যদি মিশর আক্রমণ করে তোমার এলাকার উপর দিয়ে নিরাপদে পার হতে দেবে তাকে। চোয়াল ঝুলে পড়ল শেখের। একবার বলল জানি না, পরক্ষণে বলল নিশ্চয়। আমার হস্তাক্ষর নকল করে লেখা হয়েছে ওটা। তাই চিঠির খবরই যদি না জানো, তবে হাতের লেখা নকল করা হয়েছে কি না জানলে কেমন করে? যাও শেখ, ফিরে যাও গোত্রের লোকদের কাছে। খেদিবের সৈন্যরা যে গবাদি পশুগুলোর সঙ্গে জানটাও নিয়ে নেয়নি তোমার, সেজন্য শুকরিয়া জানাও খোদার কাছে। মনে রেখো, চিহ্নিত লোক তুমি। সবাই ভাবে বেঈমানি করেছ খেদিবের সঙ্গে। নিজের আনুগত্য প্রমাণ করতে হলে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে তোমায়। পাশের একটা কবরে পা ছুঁয়ে সেদিকে ইশারা করে বলল রুপার্ট। আর নয়তো এখানে শুয়ে থাকা আমিরের মতো ঠাঁই হবে আরেকটা নামগোত্রহীন কবরে। কোনো জবাব না দিয়ে উঠে চড়ে 40 গজ দূরে সরে গেল ইব্রাহিম। রিভলভারের রেঞ্জের বাইরে চলে এসেছে ধরে নিয়ে গালাগালি করল প্রাণ খুলে। তীব্র ঘৃণামাখা কণ্ঠে বলল, নাস্তিক কুত্তা। কবরে শুয়ে থাকা লোকটি পবিত্র মানুষ। সেখানে অপবিত্র পা ফেলে পাপ করেছিস তুই।
মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে ন্যায্য বিচার থেকে বঞ্চিত করলি আমাকে। সাবধান থাকিস। অবিশ্বাসী ক্রুশ পূজারী। এবার হয়তো সত্যি সত্যি সাহায্য করব খলিফাকে। 50,000 সৈন্য নিয়ে মিশর আক্রমণ করতে আসবে খলিফা। তোদের নদী পাহারা দেয়া লঞ্চের কামানের পাল্লায় পা দেওয়ার মতো বোকা নয় সে। শক্তিশালী এক গোত্রের সর্দার আমি, বাস করি পাহাড়ে। সহজে ওখান থেকে আমাদের ধরতে পারবে না কেউ। হ্যাঁ, অসতর্ক অপ্রস্তুত ছিলাম বলে ফালাহীন কুত্তারা ধরে ফেলেছিল গতবার, কিন্তু এবার তা পারবে না। সাবধান থাকিস শ্বেতাঙ্গ বে। ভালোভাবে মনে থাকবে তোর চেহারাটা। সৎ মানুষ হওয়া সত্ত্বেও অসততার কালিমা লেপন করেছিস আমার চরিত্রে। একবার কায়দা মতো ধরতে পারলে কড়াইগন্ডায় আদায় করব এর মূল্যটা। মিষ্টি কুয়োর শেখ পাল্টা বলল রুপার্ট। একটা কথা ভুলে যাচ্ছ তুমি। ভবিষ্যতে কি ঘটবে তা কেউ জানে না, স্বয়ং খোদা এর নির্ধারক। ভাগো এবার, নয়তো রাগ উঠে যাবে আমার মাথায়। সৈন্য ডেকে এনে তখন কারাগারে ভরে রাখবো তোমাকে। আর কখনো দেখিও না তোমার কদাকার চেহারাটা। মনে হচ্ছে আবার দেখা হলে মৃত্যু ঘনিয়ে আসবে তোমার। জবাবে কিছু একটা বলার জন্য মুখ খুলল শেখ, কিন্তু কি জানি নজরে পড়তেই দ্রুত উঠ ছুটিয়ে চলে গেল ওখান থেকে। ভারী বিপজ্জনক লোকটা, মনে মনে বলল রুপার্ট। রিপোর্টে উল্লেখ করতে হবে এর হুমকির কথা, নজরদারিও করতে হবে এর উপর। ফেলাহিনরা উট ভেড়ার বদলে ব্যাটাকে তুলে নিয়ে গেলে ভালো করতো। নিশ্চিত আবার টক্কর লাগবে ওর সঙ্গে। নিজের পথে এগোতে এগোতে শেখের কথা মাথা থেকে ঝেড়ে ফেলল ও। বেশ খারাপ পথটা। নেমে গেছে ডুবন্ত সূর্যের রক্তিম আভায় গাঢ় সোনালি রং ধারণ করা ঝর্ণার পাশ দিয়ে। কিন্তু ইচ্ছে করে এ পথে এসেছে ও। খুবই অদ্ভুত ও মজার একটা ঘটনা ঘটে এখানে। সব সময় নয় অবশ্য। ব্যাপারটা বুঝতে হলে সতর্কভাবে দাঁড়াতে হয় ঝর্ণার পাড়ে পিচ্ছিল বালুময় তীরে। ওখান থেকে অদ্ভুত এক আওয়াজ শোনা যায় কখনো কখনো, যেন গান গাইছে বালি। অবশ্য এটা শোনার সৌভাগ্য হয় না সবার। ঠিক বর্ণনা করা যাবে না ব্যাপারটা। লোকে বলে পাথরের উপর দিয়ে বালু গড়িয়ে যাচ্ছে সবসময়, ফলে বালু পাথরের ঘর্ষণে তৈরি হচ্ছে শব্দটা। কয়েক কদম হেঁটেই দাঁড়িয়ে পড়ল রুপার্ট। কান পাতল গভীর মনোযোগে। বুঝতে চাইল কখন শোনা যাবে বালুকা সঙ্গীত। বয়স্ক এক মহিলার ডাকে ভাঙল ওর ধ্যান। নামার সময় মহিলাকে খেয়াল করেছে রুপার্ট। লোকে বলে জিপসি নাকি সে। আর রুপার্টের জানা মতে নীল নদের ধারে সরু এক ফালি জমিতে চাষ দিয়ে পেট চালায় মহিলা। মাসখানেক আগে ওর বাহিনীর উটগুলো ক্ষেতের ফসল খেয়ে ফেলে মহিলার। বুড়ির ছাগলগুলো কেড়ে নেয় সৈন্যরা। তবে ছাগল আর ফসলের মূল্য বুঝিয়ে দিয়েছিল রুপার্ট, সঙ্গে ভালো ব্যবহার। এই বদান্যতা সাধারণত দেখা যায় না সৈন্যদের মাঝে। সেই থেকেই ভক্ত ওর বুড়ি, বা বলা চলে বন্ধু। রুপার্টও উপভোগ করে মহিলার সঙ্গ। তথাকথিত এই জিপসি বুড়ির নাম বাখিতা। অনেকটাই আলাদা সুদানিস বা মিশরীয়দের থেকে। লম্বা অনেকটাই ফর্সা ওদের তুলনায়। ঝাঁকড়া সাদা চুল মাথা ভর্তি। এই চুলের কল্যাণে আশেপাশে সবাই মনে করে টুকটাক জাদুবিদ্যা আর নানাবিধ গোপন জ্ঞানের অধিকারী মহিলা। জাদুতে বিশ্বাস করে না রুপার্ট, তবে নানা রকম গোপন জ্ঞান যে রয়েছে মহিলার, তাতে কোনো সন্দেহ নেই। সামনে এসে আরবিতে বাখিতাকে সালাম দিল রুপার্ট। কর্দমদনের জন্য হাত বাড়িয়ে দিতেই হাতটা মুঠোয় নিয়ে উল্টো পিঠে চুমো খেল বুড়ি। তোমার জন্য অপেক্ষা করছিলাম বাবা। বাবা বলো কেন? আমি তো তোমার ছেলের বয়সী। হাসতে হাসতে বলল রুপার্ট। ওহ, বুড়ো হয়েছি বটে, কিন্তু তোমার আত্মা সম্ভবত আমার চেয়েও বুড়ো। গম্ভীর মুখে জবাব দিল বুড়ি। কি জানি, সবই সম্ভব।
যাক, আসল কথা বলো, কি হয়েছে? ভয় পাচ্ছিলাম দেরি না হয়ে যায়। শেখ ইব্রাহিম এসেছিল তোমার ক্যাম্পে, ওখানে পাইনি তোমাকে, তবে ধারণা করছি তার সঙ্গে কথা হয়েছে তোমার, তাই না? হ্যাঁ। কিন্তু তুমি জানলে কেমন করে? আওয়াজ পেয়েছি তোমাদের তর্কাতর্কির। সম্ভবত তোমাকে অভিশাপ দিচ্ছিল আর গালাগালি করছিল শেখ। হ্যাঁ, খারাপ লাগছে বাবা তোমার জন্য। ছোটবেলা থেকেই চিনি ওই বদলোকটাকে, চিনতাম ওর বাপটাকে। আমার লোকদের অনেক ক্ষয়ক্ষতি করেছে ওরা। তারপর দেশ থেকে সরে আসতে বাধ্য হয়েছি আমি। তারপর থেকে বাস করছি এখানেই, নজর রাখছি ওর উপর। খুবই খারাপ মানুষ লোকটা, খারাপ আর শয়তান। প্রতিশোধ স্পৃহা হচ্ছে ওর চালিকা শক্তি। নরম গলায় কথা বলাই ভালো ওর সঙ্গে। শক্তিশালী এক গোত্রের অধিপতি লোকটা, আর যা অভিযোগ করে গেছে সেগুলোও সত্যি। সত্যি ওর সঙ্গে খারাপ আচরণ করেছে সৈন্যরা। দলটার মধ্যে খুব রেষারেষি রয়েছে ওর একজনের সঙ্গে বটে, কিন্তু যা বলা হয়ে গেছে তা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। আচ্ছা বুড়িমা, এত খবর পাও কোত্থেকে বলো তো? খবর? আহ, নদীর ধারে কান পেতে বসে থাকি আমি, পানিই বলে যায় উত্তরে কি ঘটেছে আর কি ঘটে গেছে দক্ষিণে। তোমার তোমরা সাদা মানুষেরা শুনতে পাও না নদীর কথা, কিন্তু আমার মতো খোলা কান রয়েছে যাদের, তাদের কানে গান গেয়ে যায় বহতা নদীর পানি। উত্তর দক্ষিণের কথা বললে, সহাস্যে বলল রুপার্ট, কিন্তু পূব পশ্চিমের খবর পাও কিভাবে? ওদিকে তো নদী নেই কোনো। কেন, ধুলো রয়েছে না? যার চোখ দুটো খোলা, ধুলোর মধ্যেও অনেক কিছুই দেখতে পায় সে। ধুলোর কণ্ঠ রয়েছে, সুপ্রাচীন বাতাসে ভর করে কানে কানে বলে যায় অতীতের অগন্তি রাজা মহারাজা, যুদ্ধ আর প্রেমের অমর গাথা। জোরেই হেসে ফেলল এবার রুপার্ট। খুব চালাক মহিলা তুমি, তবে সতর্ক থেকেও। অতিবুদ্ধির কারণে গুপ্তচর ভেবে না আবার আটক করে বসে কেউ তোমাকে, তখন কিন্তু নদীর পানি বা পশ্চিমা বাতাস সাক্ষ্য দিতে আসবে না তোমার হয়ে। হাসছ তো বে, হাসো, কিন্তু মনে রেখো, পূবদেশীদের কাছ থেকে অনেক কিছু জানা আর শেখার বাকি রয়েছে সাদাদের। প্রকৃতির প্রতিটা বস্তুর কণ্ঠ রয়েছে বে, ওগুলোর কোনোটা বলে অতীতের কথা, কোনোটা বর্তমানের, আবার কোনোটা ভবিষ্যতের কথাও বলে কোনোটা এমনকি সচল যে বালুর উপর দিয়ে হেঁটে এলে তুমি, ওটারও রয়েছে নিজস্ব কণ্ঠ। এটা অবশ্য আমিও জানি, কয়েকবার শুনেছিও নিজ কানে, তবে কারণটা তোমাকে বোঝাতে পারবো না আরবিতে। হ্যাঁ, শুনেছ তুমি শব্দটা। তোমার ধারণা বালু পাথরের ঘষায় তৈরি হয় সুরেলা ছন্দ বা সুর। হ্যাঁ সত্যি এটা, কিন্তু পুরোপুরি নয়। ওই শব্দের অর্থ কি তা কি বুঝতে পারো বাবা? উত্তরের অপেক্ষায় না থেকে বলে চলল বুড়ি। এখানে বসেই পাহাড়ে চড়তে দেখেছি তোমাকে, শুনেছি তোমাকে নিয়ে যা কিছু বলেছে গান গাওয়া বালু। তোমার আর তোমার সঙ্গে সম্পর্কিত আরও অনেকের কথাই বলেছে ওরা। না না, 8-10টা সাধারণ ভবিষ্যৎ বক্তার মতো ঠক বলে ভেবো না আমাকে। কারো হাত দেখি না আমি, বালুতে শক এঁকে পাথর বা হাড্ডি ছুঁড়েও ভবিষ্যৎ বলি না কারো। তবে মাঝে মাঝে নানান কণ্ঠ কথা বলে যায় কানে। সবচেয়ে ভালো বুঝি গান গাওয়া বালুতে যখন পা দেয় কেউ। তাই বুঝি? তা আমার সম্বন্ধে কি বলল ওই বালু? গোপন কথা, ওসব প্রকাশ করা অনুচিত। বাজারে ভবিষ্যৎ বক্তা নামে অনেক প্রতারক রয়েছে। গোপন কথা বললে আমাকেও ওদের মতো প্রতারক ভাববে তুমি। বাকি তার কথা রুপার্টের কানে গেলেও মাথায় ঢোকে নেই। নিরুত্তাপ কণ্ঠে তাই আবার করল প্রশ্নটা। অনেক কিছু রুপার্ট বে জবাবে বলল বাকিটা। কিছুটা দুঃখের আর কিছুটা তোমার মহত্বের কথা। মহৎ কিছু? আচ্ছা বুঝেছি, পিয়ারেজের কথা বলেছে বোধ হয়। খারাপ বলেনি তাহলে? মুচকি হাসি ফুটে উঠল রুপার্টের ঠোঁটের কোণে। চলে যেতে নিয়েও ঘুরে দাঁড়ালো আবার। আচ্ছা বাকিটা,
মরুর গভীরে গোপন এক মন্দির আছে বলে শুনেছি। হারিয়ে গেছে নাকি ওটা? কিছু জানো তুমি মন্দিরটা সম্বন্ধে? মন্দিরের কথা শুনে কান খাড়া হয়ে গেছে বাকিটার। হারিয়েই যদি গিয়ে থাকে তো সেই মন্দিরের কথা শুনবো কেমন করে? কি জানো তুমি সেটাই বলো আগে। তেমন কিছুই জানা নেই আমার। মরুভূমিতে হারিয়ে যাওয়া মন্দির নিয়ে গল্প শুনেছি একটা, শুনে ভালো লাগলো আর কি। প্রাচীন মন্দিরের ব্যাপারে কৌতূহল রয়েছে আমার। আশা করেছিলাম যে মহিলা নদীর পানি, ধুলো আর বাতাসের ভাষা বোঝে ওই মন্দির সম্বন্ধেও জানবে সে। জানি, হয়তো বলতেও পারি কিছু কথা। তা এসো না আমার ঘরে। না, আজ আর যাচ্ছি না, ক্যাম্পে ফিরতে হবে। চিঠি লেখালেখি এর কাজ আছে কিছু, আরেকদিন হবে বাকিটা। বেশ, পরে হয়তো তোমার সঙ্গে যাব ওই মন্দিরে। কে বলতে পারে ভবিষ্যতের কথা। তবে এখনকার কথা হলো চিঠি লেখার পাশাপাশি কিছু চিঠিও পড়তে হবে তোমায়। ওই শোনো, বলে নদীর পানির দিকে ঘাড় কাত করলো বুড়ি। একই সঙ্গে টেনে ধরলো রুপার্টের মাথা। কিছুক্ষণ কান পেতে রেখে মন্তব্য করলো রুপার্ট, শেয়ালের ডাক ছাড়া তো কিছুই শুনতে পাচ্ছি না। কিচ্ছু না, একটা স্টিমবোটের প্যাডেল পানিতে আছড়ে পড়ার শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। ঠিক 3 ঘন্টা পর আবু সিম্বেলের ঘাটে ফিরবে বোটটা। দূর, আজগুবি কথা। 1 হপ্তার আগে বোটটাকে আশা করছি না আমি। এমন অনেক কিছু সামনে দাঁড়াতে হয় মানুষকে। ঘুণাক্ষরেও যা চিন্তা করে না সে। শুভরাত্রি। দোয়া করি আবার দেখা হওয়ার আগ পর্যন্ত মিশরের সমস্ত দেবতা যেন আশীর্বাদের ছায়ায় আশ্রয় দেন তোমায়। ঘুরে রওনা হয়ে গেল বাকিটা। চাঁদ উঠে গেছে ততক্ষণে। সে আলোয় ক্লিফ থেকে খসে পড়া পাথরের মাঝ দিয়ে এগিয়ে চলল বেশ দ্রুত গতিতে। এখান থেকে 1/2 মাইল মতো দূরে ছোট্ট ফসলি জমি বুড়ির পাশে মাথা গোজার ঠাঁই। চাঁদের আলোয় বাকিটাকে ঘরের দাওয়ায় বসতে দেখে নিজের পথ ধরল রুপোর্ট। একটা পাথরের পাশে গিয়ে বসেছে বাকিটা। বোটটার জন্য অপেক্ষা করছে উদ্গ্রীব হয়ে। একটা চিঠি বা বার্তা আসবে ওতে করে ভাবছে বুড়ি প্রেরকের কথা। আনমনে বলল, নিজেই অনেক জ্ঞানী মানুষ টামা, রক্তে মিশে আছে প্রজ্ঞা, কিন্তু তাতেও সন্তুষ্ট নয়। এখন সাদা মানুষদের জ্ঞান সম্বন্ধে জানতে বেরোতে হয়েছে ওকে। বক্তৃতার মতো করে বলল, জ্ঞান অর্জনের জন্য নিজের উঁচু আসন ছেড়ে নিজ ফালাহীনদের সঙ্গে মিশতেও রাজিও। নির্ঘাত বাজ ফেলে মাথাটা ওর নষ্ট করে দিয়েছে বাপদাদাদের পূজ্য দেবতারা। শেখ ইব্রাহিমের মুঠোর মধ্যে রয়েছে ও এখন। বিপদ তাতে সাংঘাতিক মাত্রায় বাড়ছে, বই কমছে না। কিন্তু তারপরও কে বলতে পারে ভবিতব্যের কথা? হয়তো এই পাগলামির মধ্যেই রয়েছে সত্যিকারের জ্ঞান। না, চিন্তা করে কুল পাচ্ছি না কোনো। সমস্ত জ্ঞান দিয়েও পড়তে পারছি না টামার ভবিষ্যৎ। যাকগে, দেখতে আর শিখতে হুকুম করা হয়েছে আমাকে, সেটাই আমার জন্য ভালো। 4 ক্যাম্পে ফিরে সারদানকে জিজ্ঞেস করলো রুপার্ট, ইব্রাহিম বা তার কোনো দাস ভৃত্য এদিকে এসেছিল কিনা। সার্জেন্ট জানালো আসেনি। তার মানে লুকিয়ে ক্যাম্পের উপর নজর রেখেছিল সে। নিজে বলল রুপার্ট, চেয়েছে একাকী আমার সঙ্গে কথা বলতে। ভাগ্য ভালো যে সঙ্গে নিয়ে গিয়েছিলাম পিস্তলটা। ডিনার সেরে কায়রোতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আজকের ঘটনাসহ আরও কয়েকটা বিষয়ে রিপোর্ট লিখল ও সঙ্গে কয়েকটা চিঠি। লেখা শেষ হওয়া মাত্রই কানে এলো স্টিমারের ভেপুর শব্দ।